প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি ডাক্তার সাদিয়া ফাতেমা কবির। দর্শক, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো শিশুদের ডায়রিয়া। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার সুভাষ চন্দ্র সাহা ১৯৬১ সালের জানুয়ারিতে ঝিনাইদহ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৪ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিসিএইচ ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের শিশু বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে শিশুদের ডায়রিয়া। তো স্যার, শুরুতে আমি একটু জানতে চাইবো যে এই যে শিশুদের ডায়রিয়া যে খুব বেশি প্রাদুর্ভাব, এটা কেন হয়? শিশুদের ডায়রিয়ার প্রাদুর্ভাব আমাদের দেশে তো সারা বছরব্যাপী ডায়রিয়ার একটা প্রাদুর্ভাব আছে এবং কিছু কিছু সিজন আছে, সিজনাল ব্যাপারগুলোও আসে। যেমন এই যে শীতকালের শুরুতেই কিন্তু শিশুদের ডায়রিয়া হওয়ার প্রবণতা থাকে। এখন কেন হয় বলতে গেলে প্রথমে আসে ডায়রিয়া কেন হয়। ডায়রিয়া কেন হয় সেই ক্ষেত্রে অধিকাংশ কারণগুলোই আপনি জানেন, এটা ভাইরাস জনিত কারণ। রোটা ভাইরাস একটা কমন বিষয় আছে এবং অন্যান্য আদার্স কিছু কারণও আছে। এবং সম্ভবত এই শীতের সিজনগুলোতে এই যে ভাইরাস দ্বারা এই ডায়রিয়া সংক্রামিত হয় সে এই পরিবেশে বেশি বেঁচে থাকতে পারে, যে কারণে এই সাথে এই রিলেশনে এই সিজনে এই ধরনের ডায়রিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা স্যার, এই ক্ষেত্রে আপনারা ঠিক কত বছর পর্যন্ত শিশুদেরকে পাচ্ছেন ডায়রিয়া আক্রান্ত শিশুদের ক্ষেত্রে? ডায়রিয়া তো সব এজ গ্রুপেই হতে পারে, শিশুদের বেশি হয় এবং শিশুদের মর্টালিটি মরবিডিটি মৃত্যু হারও ডায়রিয়া জনিত কারণে বেশি হয়। এবং আপনি জানেন যে আমাদের দেশে যে শিশু মৃত্যুর হার আছে, এই শিশু মৃত্যুর অন্যতম কারণও একটা ডায়রিয়া। আমি যদি 4-5টা রোগের নাম করি যে রোগের ভিতরে শিশু মৃত্যুর হার বেশি, তারপরে নিউমোনিয়া একটা, ডায়রিয়া একটা, ম্যালনিউট্রিশন একটা, ম্যালেরিয়া একটা এবং বাচ্চাদের জন্মগত কিছু সমস্যার কাজ যেটাকে আমরা নিওনেটাল ডেথ বলি, এইগুলোই মোটামুটি বিষয় আছে। এবং এই সময় এই ডায়রিয়া হওয়ার প্রবণতা বাচ্চাদের বেশি থাকে। স্যার, ডায়রিয়ার শুরুতে একটা শিশুকে কিভাবে বুঝতে পারবে? অবশ্যই পাতলা পায়খানা তো আছেই, তার সাথে যে ডায়রিয়াটা খারাপ দিকে যাচ্ছে, এই ব্যাপারগুলো মায়েরা কিভাবে বুঝবে? এটা মায়েরা বুঝবে প্রথমে যদি আমি বলি আসলে ডায়রিয়া কাকে বলে। ডায়রিয়ার একটা ছোট্ট সংজ্ঞা আছে WHO কর্তৃক নির্ধারিত, যে একটা বাচ্চা যদি ঘন ঘন পাতলা ওয়াটারি স্টুল যাকে বলে, ঘন ঘন পাতলা পানির মতো পায়খানা করে এবং ওখানে ফ্রিকোয়েন্সিটা থেকে কনসিস্টেন্সিটা অর্থাৎ কতবার করলো এটার থেকে ওর কনসিস্টেন্সিটা, এটা কি পাতলা সেমি সলিড অথবা সলিড, এটা বেশি ইম্পর্টেন্ট। যেমন একটা সংজ্ঞা হচ্ছে একটা বাচ্চা যদি 24 ঘন্টায় 3 বা তার বেশি বার পাতলা পানির মতো পায়খানা করে, এটাকেই ডায়রিয়া বলা হয়। এবং এখানে এই যে পাতলা পানির মতো ওয়াটারি, এটা বেশি ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্সটা এইভাবে দেওয়া হয়েছে এই কারণে, এটা বোঝার দরকার এই কারণে, বিশেষ করে মায়েদের বোঝার দরকার যে সমস্ত বাচ্চা খুব ছোট, তারা এক্সক্লুসিভ শুধুমাত্র বুকের দুধ খায়, তাদের কিন্তু একটু একটু করে সবসময় পায়খানা হতে থাকে। সেইটাকে এই ডায়রিয়ার সাথে কনফিউজ করা যাবে না। সুতরাং যে পাতলা যার বাউল হ্যাবিট বা পায়খানার আগের যে স্টাইল ছিল সেখান থেকে হঠাৎ চেঞ্জ হলো, একদম পাতলা পানির মতো হয়ে গেল এবং 24 ঘন্টায় 3 বার ততোবিত হয়ে গেল, তখন এটাকে আমরা ডায়রিয়া বলে ফেলি। ঠিক আছে। এখন এর পরের যে কথাগুলো হলো তখন আমাদের করণীয় কি, যে আমি নিজেই বলি যে তখন করণীয় কি। এই ক্ষেত্রে ডায়রিয়ারও আবার কতগুলো, ডায়রিয়া খুব সাধারণ ভাষায় বলি আমাদের সবাইকে বোঝার জন্য, যেহেতু শরীর থেকে পানি বেরিয়ে যাচ্ছে, পানির সাথে কিছু ইলেকট্রোলাইটস বলে যাচ্ছে, কিছু কিছু খনিজ উপাদান বেরিয়ে যাচ্ছে, সেই জন্য তার শরীরে পানি শূন্যতা হতে পারে। আমাদের মূল কাজ হচ্ছে পানি শূন্যতা যাতে না হয়, অথবা হলে তার রিপ্লেসমেন্ট করতে হবে, দিতে হবে। এই কারণে এখন নরমালি যদি আমি একজন বাচ্চা 3 বের 4 বের 5 বের পায়খানা করলো, সাথে সাথে তার শরীরে পানি শূন্যতা হয়ে যাবে এমন তো কথা নাই। আমি যদি কতগুলো স্টেপ নিই এবং ওই পানি শূন্যতারও আমার গ্রেডিং আছে, পানি শূন্যতারও গ্রেডিং আছে, সেই গ্রেডিং হচ্ছে আমরা কোনো পানি শূন্যতার লেভেলটাকে বলি মারাত্মক পানি শূন্যতা, যা সিভিয়ার ডিহাইড্রেশন বলি,
তারপরে দেখি সাম ডিহাইড্রেশন বলি, অর্থাৎ কিছু পানি শূন্যতার লক্ষণ আছে, আর তারপরে দেখি নো ডিহাইড্রেশন, অর্থাৎ কোনো এই পানি ব্যাপারগুলো কিভাবে বুঝতে পারবে হ্যাঁ, একজন মা? এই ব্যাপারগুলো বুঝতে পারে, এর কিছুগুলো লক্ষণ আছে। সেই লক্ষণগুলো সেই যদি একটু বলতেন। লক্ষণগুলো ধরেন আমি প্রথম মায়েদের বোঝার জন্য বলি, আমাদের চোখটা তোর একটা ভাব থাকে, এখন শরীরে পানি শূন্যতার লক্ষণ হলে চোখটা বসে যাবে, আচ্ছা। যেটাকে বলে আমরা সাংকে নাই। আচ্ছা, একটা মা কিন্তু তার বাচ্চার জিহ্বাটা শুকনা না ভিজা বুঝতে পারে, যে জিহ্বাটা ভিজা ভিজা ছিল সেটা শুকনা হয়ে যাবে, হুম, ঠিক আছে। এবং এই জিনিসগুলো তো সাধারণভাবে বাচ্চার আচরণে কিছু পরিবর্তন হবে। যখনই শরীরে পানি শূন্যতার লক্ষণ শুরু হয় তখন কিন্তু বাচ্চা ইরিটেবল হয়ে যাবে, খিটমিটে হয়ে যাবে, আচ্ছা। হ্যাঁ, মেজাজি হয়ে যাবে, হুম, হ্যাঁ, অথবা তার তৃষ্ণা বেড়ে যেতে পারে। হুম, অল্প পানি শূন্যতা থাকলে তৃষ্ণা বেড়ে যেতে পারে, সে মুখের কাছে একটা গ্লাস নিয়ে গেলে তাড়াতাড়ি খাওয়ার প্রতি আগ্রহ দেখাবে। আচ্ছা। সেই আগ্রহটাই যখন মারাত্মক পানি শূন্যতা হবে, তখন আর সবার খেতেই চাবে চাবে না, না। সে নেতায়ে পড়বে, মনে হচ্ছে ঘুমায় রয়েছে, খোসা দিলেও উঠে না, হ্যাঁ, তারপরে অথবা সে আনকনশাস হয়ে যাবে। এই যে কতগুলো লক্ষণগুলো, তার আরো কতগুলো আছে যেগুলো আছে যে সে আগে যে পরিমাণ দিনে যতবার প্রস্রাব করতো প্রস্রাবের পরিমাণটা পরিমাণ কমে কমে যাবে, আসবে। তার শরীরের চামড়াগুলো ঢিলা ঢিলে হয়ে হয়ে যাবে। যাবে। এগুলো তো ডাক্তাররা এসে দেখবে, মারাও বুঝতে পারে। কিন্তু আচ্ছা। এই যে কতগুলো লক্ষণ যখন তার সামনে পরিলক্ষিত হবে এবং ডায়রিয়ার পর সাথে সাথে এই লক্ষণগুলো আসলে দ্রুত তাকে স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে বা চিকিৎসকের পরামর্শ আচ্ছা। নিতে হবে। আচ্ছা, সেই ক্ষেত্রে বাড়িতে কিছু করার আছে কিনা? অবশ্যই, কেন বাড়িতেই ম্যাক্সিমাম কাজটা করণীয়। আচ্ছা। তার কারণ আমি যদি টোটাল দেখি, একটা 100 জন বাচ্চার ডায়রিয়া হলে নর্মালি এই 85 থেকে 90 জনই থাকে নো ডিহাইড্রেশন, অর্থাৎ যে এই অসুখটার মারাত্মক বা তীব্রতা 5% কেসে হয়, শতকরা 5টা যার অতিরিক্ত পায়খানা হওয়ার কারণে সিভিয়ার ডিহাইড্রেশন হতে আচ্ছা। পারে, আর 5 জন সাম ডিহাইড্রেশন হতে পারে। 85 থেকে 90 জনই নো ডিহাইড্রেশন হবে, অর্থাৎ আচ্ছা। তার যে ডায়রিয়া ইটসেলফ একটা সেলফ লিমিটিং ডিজিজ, অর্থাৎ নিজে হয়ে নিজে নিজেই থেকে ভালো সেরে হয়ে যায়। যাচ্ছে। এই যে ভালো হয়ে সেরে যায়, এখানে 2 দিনও লাগতে পারে, 5 দিনও লাগতে পারে। এই সময়টায় যাতে তার শরীরে পানি শূন্যতা না হয়, এই জন্যেই গুরুত্বটা দিতে হবে। তা সেই ক্ষেত্রে কি করতে হবে, আমি ধরেই নিচ্ছি যে আমার 100 ভাগ রোগীর ভিতরে 85 থেকে 95 ভাগ সিভিয়ার ডিহাইড্রেশন বা সাম ডিহাইড্রেশন হবে না। সুতরাং আমার এর ডিহাইড্রেশনটা নাই, এখানে আমার পলিসি হচ্ছে যাতে ডিহাইড্রেশন না হতে পারে। সেখানে করণীয় কি? সিম্পল করণীয়, এখানে আমি 3টে বা 4টে জিনিস, 3টা জিনিস যদি আমি বলি, একটা হচ্ছে থেকে অতিরিক্ত পানি খেতে হবে, ফ্লুইড যেটা বলে, এটা নর্মাল ফ্লুইড, বাড়িতে যা খায়। আর একটা তার খাবারটা দিতে হবে। আচ্ছা। আমি যদি ছোট বাচ্চার কথা বলি, বিশেষ করে 1 বছর 2 বছরের নিচে, তাদের ইউজুয়াল খাবারই কিন্তু শুধু দুধ, শুধু দুধ খাচ্ছে। মায়ের দুধ খাওয়াইতে হবে, তাহলে ওইটা কন্টিনিউ করতে হবে, কোনোভাবেই বন্ধ করা যাবে না। এবং এটা আপনাদের এই স্বাস্থ্য প্রতিদিনের মাধ্যমে এটা প্রচারিত হতে হবে যে আমাদের সমাজে একটা ধারণা আছে ডায়রিয়া পেটের অসুখ, পেট খারাপ হলে কোনো খাবার খাবার খাওয়া দেয়া যাবে যাবে না। কিন্তু ডায়রিয়া হলে খাবার তো দিতেই হবে, পারলে একটু বেশি দিতে হবে, ইচ্ছা করে বন্ধ করা যাবে না। সুতরাং ব্রেস্ট ফিড করতেছিল ওটা কন্টিনিউ করবে। বাচ্চা যদি একটু বড় বাচ্চা হয় 6 মাস থেকে 1 বছর বা তার বড়, সে আনুষঙ্গিক যে খাবারগুলো খাচ্ছিল সেই খাবারগুলো দিতে হবে। তারপরে আমরা বলি যে একটু বেশি ফ্লুইড খাওয়ানো, এটা নর্মাল ফ্লুইড হতে পারে, পানি হতে পারে, ডাবের পানি হতে পারে, হ্যাঁ, তারপরে চিরা পানি হতে পারে, আচ্ছা। ঠিক আছে। আর মাকে কাউন্সিলিং করা যে এটা বাড়িতে তো চললো, যে ফ্লুইড দিলাম, ফুড দিলাম, আর ফ্লুইডের মধ্যে ডেফিনেটলি ওআরএস আছে, ওট স্যালাইন আছে যেটাকে আমরা বলি, ওট স্যালাইন খাবে। এবং মাকে কাউন্সিলিং করতে হবে হোয়েন টু রিটার্ন, মানে কখন ডাক্তারের কাছে যেতে হবে। সেই ক্ষেত্রে ওই যে আমি বলি যে তার চোখটা যদি খুব বসে যায়, জিভেটা যদি একদম শুকিয়ে গেছে, তারপরে বাচ্চা খিটমিটে হয়ে যাচ্ছে, খেতে চাচ্ছে না, এটা হতে হতে একেবারে খাওয়ার মতো অ্যাবিলিটি নেই, শরীর নেতায়ে পড়লো, এই সমস্ত কেন্দ্রে তাকে স্বাস্থ্য কেন্দ্রে বা ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, এবং যত দ্রুত সম্ভব। কারণ এটা এমন একটা বিষয় যে বাচ্চা দেখে মনে হচ্ছে অ্যাবাউট টু ডাই, অর্থাৎ মারা যাবে, সেই বাচ্চার সিভিয়ার ডিহাইড্রেশন যদি আমি WHO প্রোটোকল অনুসারে কারেকশন করে দিই, যে বাচ্চা মৃত অবস্থায় মনে হচ্ছে প্রায় মৃত অবস্থায় আসছিল, সে কিন্তু হেঁটে বাড়ি যাবে,
আচ্ছা। মানে এই ট্রিটমেন্টটা ওয়ান টাইপ অফ ম্যাজিক ট্রিটমেন্ট। এটা আপনাদের যাদের দেখার এক্সপিরিয়েন্স আছে তারা বুঝবেন। আপনি যেহেতু একজন চিকিৎসক অবশ্যই দেখছেন যে সিভিয়ার ডিহাইড্রেশনের বাচ্চা দেখলে মনে হয় অ্যাবাউট টু ডাই, একদম নেতায় পড়ছে, তাকে যদি আমি 3 ঘন্টা 6 ঘন্টার মধ্যে রিপ্লেসমেন্ট দিয়ে ওর অ্যাপ্রোপ্রিয়েট যে স্যালাইন, আমরাকে সহজভাবে বলি কলেরা স্যালাইন নাম আছে, ওটা দিয়ে দিতে পারি, তাহলে ওই বাচ্চা কিন্তু আবার হেঁটে বাড়ি যাবে। স্যার একটু ছোট করে জানতে চাইবো রোটা ভাইরাস ভ্যাকসিন সম্পর্কে। হ্যাঁ, রোটা ভাইরাস ভ্যাকসিন তো অবশ্যই আছে, এর ইফেক্টিভনেসও আছে, কিন্তু ওটা যারা বেশ কস্টলি এবং ওটা সামর্থ্যবান যারা তারা দিয়ে নিতে পারে। হ্যাঁ, এটা ইন্ডিভিজুয়াল ব্যাপারে তো আছেই, কিন্তু নর্মালি আমরা যারা সরকারি চিকিৎসক হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করি, আমরা সবসময় ওই সিডিডি বলে সেন্টার ফর ডিজিজ ডায়রিয়াল ডিজিজ, আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের একটা আলাদা অধিদপ্তরই আছে, এরা কিন্তু আমরা এখানেও এই ডায়রিয়া ম্যানেজ করে কিন্তু WHO এর প্রটোকল দিয়ে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা ডায়রিয়া ম্যানেজমেন্টের প্রটোকল তৈরি করেছে, সেই প্রটোকলের মধ্যে এখনো রোটা ভাইরাসকে ইনসিস্ট করে না। ঠিক আছে, কিন্তু কেবল ইন্ডিভিজুয়াল পর্যায়ে যদি এটা নিয়ে নিতে পারে, সেরকম সামর্থ্য থাকলে নিয়ে নিতে পারে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্য। আপনাকেও ধন্যবাদ, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, জেনে নিলাম শিশুদের ডায়রিয়া সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি তথ্যগুলো আপনাদের উপকারে আসবে। এবারে থাকছে আপনাদের জন্য আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা যেটা দেখাবো লেগসের লাস্ট এক্সারসাইজের মাধ্যমে আমরা যেটা করব লেগসের ম্যাসিভনেসটা তৈরি করব, আর ডেফিনেশন তো আসবে। এর সাথে যে জিনিসটা করবো লেগসের এক্সারসাইজ করতে যেটা হয় অনেক সময় জয়েন্টসে গিয়ে ব্যথাগুলো হয় লং টার্মে গিয়ে, সেটা লোয়ার ব্যাকে হোক নিতে হোক, এই ব্যথাগুলো যাতে না হয় এই জন্য থেরাপিটিক কিছু বেনিফিট থাকবে। ওই এক্সারসাইজটা আমরা একসাথে কীভাবে কম্বাইন করবো এটা আমরা করবো এখন দেখাচ্ছি। ও রেডি ওয়াইস? ওকে, প্রথমে আমরা যেটা করবো এটাকে আমরা বলি স্টেপ আপ। বেসিক্যালি এটা হচ্ছে নিয়ার এক্সারসাইজ, কিন্তু এর সাথে যে জিনিসটা হচ্ছে এটা হচ্ছে পার্শিয়াল লাঞ্জের যে মুভমেন্টটা সেটা আপনি পাচ্ছেন, এবং এর সাথে আপনি কোয়াডসের মাসেলে কিন্তু কাজ হচ্ছে। যখন আপনি স্টেপ করছেন এক পা দিয়ে কোনো বডিটা আপনি করছেন, উঠাচ্ছেন, আবার জিনিসটা নামাচ্ছেন, মানে ইটস বোথ ওয়ে রাউন্ড, মানে কি হচ্ছে স্ট্রেচিং অ্যান্ড কন্ট্রাকশন সেম টাইমে হচ্ছে। ওকে, যখন এটা করবে প্রতি লেগস দিয়ে সে 10 বার করবে, আরেক দিলে 10 বার যখন হয়ে যাবে তখন এখানেই সে স্টপ করে যাবে। ইয়েস, প্ল্যাটফর্মে স্টপ করবে, এটা আমরা স্টিফ লেগ ডেড লিফট অন দ্য প্ল্যাটফর্ম। ও রেডি? ইয়েস, মানে খেয়াল করবে যাতে প্ল্যাটফর্মটাকে সে ক্রস করে যায়, তাতে হবে কি রেঞ্জ অফ মোশনটা বেড়ে গেল, লোয়ার ব্যাকে হিপসে গ্লুটসে প্রত্যেকটা জায়গায় তার স্ট্রেচিংটা অন্যান্য এক্সারসাইজের মাধ্যমে বেশি হবে। যেহেতু ইটস এ কম্বিনেশন এক্সারসাইজ, শর্টকাট এক্সারসাইজ, আমরা ট্রাই করবো খুব অল্প টাইমের ভিতর পুরো লেগসটাকে কীভাবে ডিফাইন করা যায় এবং স্ট্রেচিং অ্যান্ড কন্ট্রাকশন একসাথে কীভাবে করা যায়, মানে কম্বাইন করা যায়, সেই জিনিসটি আমরা চেষ্টা করেছি। ওকে রেডি? ওকে, স্টপ। এই এক্সারসাইজটা আমরা করবো 3 সেটস, রিপিটেশন হবে অলওয়েজ 20 আপ। তবে হ্যাঁ, যখন ডেড লিফটটা যখন করছে স্টেপ আপটা হচ্ছে 10-10, 20 অথবা 20-20-40, এটা আপনি কিন্তু যখন সে স্টিফ লেগ ডেড লিফটটা করছে এইটা আপনি বেশি করবেন না, এটা 12-এর ভিতরে আপনি রাখবেন। কারণ অনেক সময় হয় কি যে আপনি যখন এটা করার পরে আপনি যখন এক্সস্ট হয়ে যাবেন, টায়ার্ড হয়ে যাবেন, ওই সময় যদি আপনি ডেড লিফটটা যদি বেশি মারাই করেন, মানে চেষ্টা করেন, লোয়ার ব্যাক একটা ইঞ্জুরি হবে এবং দ্যাটস এ ভেরি ব্যাড ইঞ্জুরি। কিন্তু আপনি যদি 8 থেকে 12-এর ভিতরে রাখেন তাহলে আপনি লোয়ার ব্যাকটা এই পরিমাণ স্ট্রং হবে, যেটা হয় কি স্কোয়াট মারতে গেলে যে ইঞ্জুরিগুলো হয় সেই ইঞ্জুরিগুলোর চান্সগুলো হয়ে যাবে, কমে যাবে, এবং পরবর্তীতে যে লোয়ার ব্যাকে যে পেইনগুলো থাকে সেই জিনিসগুলো হবে না। আর যখন আপনি স্টেপ আপ করছেন, স্টেপ আপ করে যে জিনিসটা হবে আপনার নিটা কিন্তু খুব স্ট্রেন্থেনিং হবে। আর একটা জিনিস, যাদের নিতে কোনো ব্যথা আছে এখন এক্সিস্টিং, তারা যদি এক্সারসাইজটা করে অল্প দিনের ভিতরে সেই ব্যথাটাও কিন্তু চলে যাবে। তাহলে আমরা খেয়াল করলাম কি যে আমরা জাস্ট 2 ডেজে যে দুইটা যে আমরা এক্সারসাইজগুলো দেখালাম, এই দুইটা এক্সারসাইজ যদি আপনি কম্বাইন করেন আপনার টোটাল লেগসের ওয়ার্কআউটটা কিন্তু হয়ে গেল। এটা করতে আপনি যদি দেখেন প্রপারলি করতে আপনি জাস্ট লাগবে 15 to 20 মিনিটস, এর বেশি কিন্তু লাগবে না। তাহলে 15 to 20 মিনিটসের ভিতরে আপনি টোটাল লেগসটাকে ওয়ার্কআউট করছেন। তাহলে আপনি কয়েকদিন ধরে আমরা খুব শর্টকাট ওয়েতে প্রত্যেকটা বডি পার্টের এক্সারসাইজগুলো দেখালাম। আপনি এক্সারসাইজগুলো স্প্লিট করে করতে পারেন, যেহেতু আপনার এটা লাগবে, সময় নেই। আর একটা জিনিসটা করতে পারেন, আপনি টোটাল বডিটা নিয়ে এভাবে করলেন, আবার একদিন রেস্ট নিলেন করলেন, অর্থাৎ সপ্তাহে 2 দিন আপনি টোটাল বডি করলেন, তাতেও কিন্তু সেম বেনিফিটটি আপনি পাবেন। প্রিয় দর্শক, আপনার শিশুর যদি হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয় সেক্ষেত্রে চিকিৎসকের শরণাপন্ন হবার পূর্বে ঠিক কী করবেন, চলুন সেই বিষয়ে জেনে নিই একজন চিকিৎসকের কাছ থেকে। নানা কারণে শিশু শ্বাসকষ্ট হতে পারে। প্রথমত যেসব শিশু অ্যালার্জি বা অ্যাজমাজনিত সমস্যায় ভুগে তাদের শ্বাসকষ্ট হতে পারে, জ্বরের কারণে শ্বাসকষ্ট হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিউমোনিয়া, সেজন্য শিশুর শ্বাসকষ্ট হতে পারে। তাছাড়া খেলার ছলেও শিশু শ্বাসকষ্ট হতে পারে।
যেসব শিশুর অ্যালার্জি বা অ্যাজমাজনিত সমস্যা আছে সেসব শিশুর ক্ষেত্রে ঘরবাড়ি যতদূর সম্ভব ধুলাবালি মুক্ত রাখতে হবে, ঘরে প্রপার ভেন্টিলেশনের ব্যবস্থা থাকতে হবে, আর বাসায় সবসময় ইনহেলার বা নেবুলাইজারের ব্যবস্থা রাখতে হবে এবং এগুলো সঠিক প্রয়োগবিধি জেনে নিতে হবে। জ্বরের কারণে শিশুর শ্বাসকষ্ট হতে পারে, এক্ষেত্রে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। স্পঞ্জিংয়ের মাধ্যমে বা প্যারাসিটামলের মাধ্যমে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে। আবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি নিউমোনিয়ার কারণে শিশুর শ্বাসকষ্ট হয়। এক্ষেত্রে শিশুর জ্বর থাকতে পারে, তীব্র কাশি থাকতে পারে, শিশু ঘন ঘন শ্বাস নেবে। ছোট শিশুদের ক্ষেত্রে মাথায় তালু দেবে যেতে পারে, বুকের খাঁচা ভিতরে ঢুকে যেতে পারে। এসব ক্ষেত্রে দেরি না করে নিকটস্থ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে অথবা হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে। আবার শিশুরা খেলার ছলে অনেক সময় তীব্র শ্বাসকষ্টে আক্রান্ত হয়, সেক্ষেত্রে শ্বাসনালীতে খাবার বা খেলনা ঢুকে গিয়ে শিশুর তীব্র শ্বাসকষ্ট হতে পারে। সেক্ষেত্রে দেরি করার কোনো সুযোগ নেই, নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে শিশুর চিকিৎসা করতে হবে। প্রিয় দর্শক, এবারে থাকছে আপনাদের জন্য আমাদের আজকের হেলথ টিপস। খাবার আস্তে আস্তে চিবিয়ে খান। খুব দ্রুত কিংবা গোগ্রাসে খাবার গ্রহণ করলে গৃহীত খাবারের পরিমাণ বেড়ে যায়, খাওয়া শেষে অতৃপ্তিতে ভুগতে হয়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে বা যদি আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত বা পরামর্শ লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে। ফার্স্ট এইড বলতেই আমরা বুঝি একটা ফার্স্ট এইড বক্স, যেখানে থাকবে ব্যান্ডেড, যেখানে থাকবে কটন, যেখানে থাকবে স্যাভলন, ডেটল, এইটা, এবং প্রাথমিক চিকিৎসার জন্য যা যা দরকার। কিন্তু এটা হচ্ছে ফিজিওলজিক্যাল প্রাথমিক চিকিৎসার ফার্স্ট এইড। আর আমাদের যে সাইকোলজিক্যাল ফার্স্ট এইড, মানে মানসিক চিকিৎসা, মানে অসুস্থতার জন্য, তাহলে এটার ফার্স্ট এইডটা কি? দিস ইজ সাইকোলজিক্যাল ফার্স্ট এইড। বিকজ এখানে ওইভাবে কোনো মেডিসিন একটা বক্সের মধ্যে ভরে নিয়ে যাওয়া যাবে না। এই ফার্স্ট এইড। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।